আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় নিরাপদ আছো। কোয়ারেন্টাইন কোভিড-19 স্বাস্থ্যবিধি মেনে চলছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যার পঞ্চম অধ্যায় নিয়ে আমি উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ জাকির হুসাইন, প্রভাষক দর্শন বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থী, একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে প্রথম ক্লাস আমার। তোমাদের সাথে হয়তো ক্লাসে কখনো দেখা হয়নি, ভার্চুয়াল ক্লাসে প্রথম তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের যে যুক্তিবিদ্যার পঞ্চম যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের নাম হচ্ছে অনুমান। আজকে অনুমান সম্পর্কে তোমাদের কিছু ধারণা দিতে যাচ্ছি। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে আর এটা গ্যাদার করার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, অনুমান তোমরা হয়তো একাদশ শ্রেণীর যে যুক্তিবিদ্যার পাঠ্য বইটি আছে তোমাদের কাছে, সেটা হয়তো এতদিন হয়তো দেখেছো বা ঘাটতেছো বাসায় বসে। সেখানকার যে অনুমান অধ্যায়টি আছে সেই অনুমান অধ্যায়ের আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। দেখো, অনুমানটা কি? যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো অনুমান। বুঝতে পারছো? এই যুক্তিবিদ্যার মূল আলোচনার বিষয়টা হচ্ছে অনুমান। অনুমান আমাদের জ্ঞান লাভের প্রধান উৎস। আমরা যে কয়টা উপায়ে জ্ঞান লাভ করি তার মধ্যে অনুমান হচ্ছে আমাদের সেই জ্ঞান লাভের প্রধান একটা উৎস। কোনো জানা বিষয়ের উপর ভিত্তি করে কোনো অজানা বিষয় সম্বন্ধে জ্ঞান লাভের যে মানসিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অনুমান। তার মানে হচ্ছে কি, আমি প্রথমে বলে নিলাম যে অনুমান হচ্ছে জ্ঞান লাভের একটি উত্তম মাধ্যম। আমরা যে কয়টা মাধ্যমে জ্ঞান লাভ করি, অভিজ্ঞতার মাধ্যমে পাই, যেমন অভিজ্ঞতার মাধ্যমে পাই, বুদ্ধির মাধ্যমে পাই, তেমন এই অনুমানটা হচ্ছে, অনুমানের মাধ্যমে আমরা জ্ঞান পাই। হ্যাঁ, অনুমানের মাধ্যমে জ্ঞানটা কিরকম সেটা আমি একটু আলোচনা করতে যাচ্ছি। অনুমানের সংজ্ঞাতে কি বলেছি দেখো, এক বা একাধিক প্রদত্ত যুক্তি বাক্যের উপর নির্ভর করে যুক্তিসঙ্গতভাবে একটি নতুন যুক্তি বাক্য স্থাপন করার পদ্ধতিকে অনুমান বলা হয়। দেখো, সংজ্ঞাটা থেকে কিন্তু কিছু টার্ম আছে, তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। যেহেতু তোমরা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, সেক্ষেত্রে তোমাদের হয়তো এখানে বিষয়গুলো, টার্মগুলো একটু নতুন মনে হতে পারে। আমি বিষয়গুলো একটু পরে বিশ্লেষণ করব। দেখো, বলছে এক বা একাধিক প্রদত্ত যুক্তি বাক্যের উপর, হ্যাঁ, নির্ভর করে, এক বা একাধিক যুক্তি বাক্যের উপর নির্ভর করে যুক্তিসঙ্গতভাবে একটি নতুন যুক্তি বাক্য স্থাপন করার নামই হচ্ছে অনুমান। সেই, তাহলে সংজ্ঞাটাকে আমি একটু বিশ্লেষণ করি। দেখো, নিচের উদাহরণের মাধ্যমে আমি সংজ্ঞাটা বিশ্লেষণ করার চেষ্টা করব। কি আছে নিচের উদাহরণটাতে? সকল মানুষ হয় মরণশীল, রফিক হয় একজন মানুষ, সুতরাং রফিক হয় মরণশীল। এই যে দেখো, যে এক, আগে আমি সংজ্ঞাতে কি বললাম, এক বা একাধিক প্রদত্ত যুক্তি বাক্য। তার মানে এই যুক্তি বাক্যগুলো কোনগুলো? এই যে আমি ভাষায় যে প্রকাশ করেছি, সকল মানুষ হয় মরণশীল, এটা একটা যুক্তি বাক্য। রফিক হয় একজন মানুষ, এটা একটা যুক্তি বাক্য। এই যে এক বা একাধিক যুক্তি বাক্যের উপর নির্ভর করে যুক্তিসঙ্গতভাবে একটি নতুন যুক্তি বাক্য স্থাপন করেছি। পরের যুক্তি বাক্যটা কি? সুতরাং রফিক হয় মরণশীল। কিভাবে আসলাম? যেহেতু সকল মানুষই মরণশীল, রফিকও একজন মানুষ, হ্যাঁ, রফিক একজন মানুষ, করিম একজন মানুষ, সুতরাং রফিক করিম সবাই মরণশীল। তাহলে উপরের যে যুক্তি বাক্যগুলো আছে, সকল মানুষ হয় মরণশীল, রফিক হয় একজন মানুষ, করিম হয় একজন মানুষ, সুতরাং রফিক করিম হয় মরণশীল। এই যে আমি উপরের বাক্যগুলোকে কেন্দ্র করে পরের যে আমি একটা সিদ্ধান্ত টানলাম, এই সিদ্ধান্তটা হচ্ছে সিদ্ধান্তটা যুক্তি বাক্য এবং উপরের গুলো যুক্তি বাক্য। আচ্ছা, দেখো, এখানে আমি বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করেছি যে এখানে সকল মানুষ হয় মরণশীল এবং রফিক হয় একজন মানুষ, যুক্তি বাক্যদ্বয় হচ্ছে আশ্রয় বাক্য। তার মানে হচ্ছে আশ্রয় বাক্য মানে যে বাক্যগুলোর উপর নির্ভর করে আমি একটা সিদ্ধান্তে পৌঁছাবো, সে আগের বাক্যগুলোকে বলা হবে আশ্রয় বাক্য, এবং পরের যে আমি ফলাফল পাবো বা যে সিদ্ধান্তটা সে পাবো সেটা হচ্ছে সিদ্ধান্ত। কেননা এদের উপর ভিত্তি করে অপর একটি যুক্তি বাক্য অনুমিত হয়েছে। কাদের উপর ভিত্তি করে? ওই আশ্রয় বাক্য কোনটা? ওই যে রফিক হয় সকল মানুষ হয় মরণশীল, রফিক একজন মানুষ, এইগুলো হচ্ছে আশ্রয় বাক্য। একে কেন্দ্র করে আমি আসতেছি কোথায়? একটা ফলাফলে আসতেছি, যে সিদ্ধান্তে আসতেছি যে সকল মানুষ রফিক হয় মরণশীল। সুতরাং এই রফিক হয় মরণশীল শেষ বাক্যটি, এটি হচ্ছে যুক্তি বাক্য, এটা হচ্ছে সিদ্ধান্ত। যুক্তি বাক্যের মধ্যে এটা হচ্ছে সিদ্ধান্ত। কেননা এখানে উপরোক্ত যুক্তি বাক্য দুটির উপর নির্ভর করে এই এই সিদ্ধান্তটি টানা হয়েছে। এই অনুমানের প্রথম ও দ্বিতীয় যুক্তি বাক্য হচ্ছে প্রদত্ত বাক্য, মানে ওই যে সকল মানুষ হয় মরণশীল, রফিক হয় একজন মানুষ, এগুলো হচ্ছে প্রদত্ত বাক্য এই অনুমানের মধ্যে। এবং তৃতীয় যুক্তি বাক্যটি হচ্ছে একটি যুক্তি বাক্য,
মানে সিদ্ধান্ত। অনুমানের প্রকৃতি, অনুমান হলো একটি মানসিক চিন্তন প্রক্রিয়া। এই যে যে আমরা এটা আসলাম, এটা কিন্তু আমার একটা মানসিক প্রক্রিয়া, এটা কিন্তু আমি কোনো অভিজ্ঞতার মাধ্যমে দেখছি না। হ্যাঁ, এটা কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতায় জাস্ট আমি এটা আমার মানসিক প্রক্রিয়ার মাধ্যমে এটা আমি জানতে পারছি যে এটা এটা অনুমানে দাঁড়িয়েছে। একটি আশ্রয় বাক্য বা হেতু বাক্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত উপনীত হওয়ার মাধ্যমে ভাষায় প্রকাশিত হলে তার নাম হয় হচ্ছে যুক্তি। আচ্ছা, যুক্তিবিদ জোসেফ কি বলেছেন? অনুমান সম্পর্কে যুক্তিবিদ জোসেফ কি বলেছেন দেখি। ইনফারেন্স ইজ আ প্রসেস অফ থট হুইচ স্টারিং উইথ ওয়ান অর মোর জাজমেন্টস ends in another judgment whose truth is seen to be involved in that of the farmer। একেবারে সহজ সাবলীল ভাষায় বলে দিয়েছে তিনি। দেখো তার বাংলাটা কিরকম দ্বারা। অনুমান হচ্ছে চিন্তাধারার একটি প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়া, যা এক বা একাধিক অবধারণ থেকে শুরু করে অন্য একটি অবধারণে গিয়ে শেষ হয়। তার মানে হচ্ছে আশ্রয় বাক্যগুলো থেকে একটা সিদ্ধান্ত গিয়ে শেষ হয়, কতগুলো আশ্রয় বাক্যকে কেন্দ্র করে একটা সিদ্ধান্ত টানা হয়, যার সত্যতা পূর্ববর্তী অবধারণের মধ্যে নিহিত আছে বলে দৃষ্ট হয়। তার মানে সিদ্ধান্তটি নির্ভর করবে কার উপরে? আশ্রয় বাক্যের উপরে। অনুমানের প্রকৃতি। অনুমানের কাঠামো বা গঠনকে বিশ্লেষণ করলে অনুমানের দুটি বিষয় আমরা পরিলক্ষিত পাই বা দেখতে পাই। সেটা একটা হচ্ছে আশ্রয় বাক্য বা হেতু বাক্য বা প্রতিজ্ঞা, এটাকে ইংরেজিতে বলা হয় প্রেমিসেস। আর দ্বিতীয়টা হচ্ছে সিদ্ধান্ত। আমরা অনুমানের প্রকৃতিটাকে, অনুমানকে যদি আমরা ভাঙি বিশ্লেষণ করি, এখানে দুইটা বিষয় আমরা পাই। একটা হচ্ছে আশ্রয় বাক্য আর একটা হচ্ছে সিদ্ধান্ত। এই আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত ছাড়া কোনো বাক্য গঠিত হয় না। আশ্রয় বাক্য থাকে কোনো বিষয়ের জ্ঞাত অংশ এবং সিদ্ধান্ত থাকে নতুন তথ্য। তার মানে এখানে আমি কি বোঝাতে চাচ্ছি, অনুমানের মধ্যে আমি যে একটা অনুমানের সিদ্ধান্ত টানলাম, সেই অনুমানের সিদ্ধান্তের মধ্যে প্রথমে যে বিষয়গুলো থাকে সেটা আমার জানা থাকে। তার মানে আশ্রয় বাক্যগুলো আমার জানা থাকে, আর যে সিদ্ধান্তটা টানি সেটা আমার সম্পূর্ণ নতুন একটা জ্ঞান। এই আশ্রয় বাক্যের উপর নির্ভর করে আমি সিদ্ধান্ত টানি, আর এটা হচ্ছে আমার একটা নতুন জ্ঞান, এটাকে আমি আবিষ্কার করলাম। আমি কিভাবে কি করলাম, ওই আশ্রয় বাক্যগুলো আমি আগে থেকে জানি যে রফিক হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল। এইভাবে আমি আশ্রয় বাক্যগুলো জানার মাধ্যমে পরবর্তীতে বললাম কি, যে তাহলে রফিকও হয় মরণশীল। এই যে আমি নতুন একটা বাক্য টানলাম, এটা হচ্ছে সিদ্ধান্ত। আচ্ছা, সকল মানুষ হয় মরণশীল, এটা একটা আশ্রয় বাক্য। দার্শনিক হয় মানুষ, এটাও একটা আশ্রয় বাক্য। সুতরাং সকল দার্শনিক হয় মরণশীল, এটা একটা সিদ্ধান্ত। তার মানে হচ্ছে এখানে বোঝা যাচ্ছে যে সকল মানুষ হয় মরণশীল, সকল দার্শনিক হয় মানুষ, এগুলো আমার জানা ছিল। এই জানা থেকে আমি একটা সিদ্ধান্তে টানলাম যে তাহলে সকল দার্শনিক হয় মরণশীল। এটা হচ্ছে আমাদের একটা নতুন বাক্য বা আমার এটা নতুন জ্ঞান। অনুমানের কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, যে অনুমানের কতগুলো বৈশিষ্ট্য দেখা যায়। সেটা হচ্ছে অনুমান সর্বদা প্রদত্ত এক বা একাধিক আশ্রয় বাক্যের উপর নির্ভরশীল। তার মানে কি, অনুমানকে বিশ্লেষণ করলে ভাঙলে আমরা যে অনুমানের কতগুলো বৈশিষ্ট্য দেখতে পাবো, সেই বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে অনুমান সর্বদা প্রদত্ত এক বা একাধিক আশ্রয় বাক্যের উপর নির্ভরশীল। এটি একটি মানসিক প্রক্রিয়া বলে সত্য মিথ্যা যাচাই করার জন্য ভাষায় প্রকাশ করা দরকার হয়ে পড়ে। অনুমানকে আমরা কি করি, ভাষায় প্রকাশ করি। আমরা যে কোনো কিছু সিদ্ধান্ত টানার জন্য প্রথমে, যে কোনো কিছু জ্ঞান লাভ করার জন্য প্রথমে কিন্তু অনুমান করি। অনুমান কিন্তু আমাদের বাস্তব জীবনে অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত, যে কোনো কিছুকে। সুতরাং এটা একটা আমাদের মানসিক প্রক্রিয়া। যুক্তি আবার গঠিত হয় এক বা একাধিক জানা সত্যের উপর ভিত্তি করে। এই জানা সত্য হলো আশ্রয় বাক্য। আমি একটু আগে কিন্তু বলে আসছি যে আমরা যা জানি, যে বিষয়গুলোর উপর জানি, দ্যাটস মিন আশ্রয় বাক্য। আশ্রয় বাক্যের উপর ভিত্তি করেই কিন্তু আমি একটা নতুন সিদ্ধান্ত টানতেছি, নতুন একটা ফলাফল পাচ্ছি। কিছু আমি উদাহরণ দিয়ে আসছি। যা অনুমান প্রক্রিয়ার প্রাথমিক অনিবার্য অংশ। এই অনিবার্য অংশ নতুন সিদ্ধান্ত উপনীত হতে সাহায্য করে। কোনটা অনিবার্য অংশ? ওই যে আশ্রয় বাক্যগুলা। ওই আশ্রয় বাক্যের উপর ভিত্তি করেই কিন্তু আমি কি করছি, একটা নতুন সিদ্ধান্ত টানছি, একটা নতুন জ্ঞান হচ্ছে আমার ওই সম্পর্কে। এই জন্য বলা হয় অনুমান এক বা একাধিক আশ্রয় বাক্যে থাকে। তার মানে অনুমানটা এক বা একাধিক আশ্রয়ের মধ্যে নিহিত থাকে। 2 নম্বর হচ্ছে যে বৈশিষ্ট্যটা অনুমানের, সেটা হচ্ছে অনুমান সর্বদা একটা নতুন যুক্তি বাক্য স্থাপন করে। তার মানে হচ্ছে ওই যে কতগুলো আশ্রয় বাক্য, ওটা কি আমার জানা বিষয়, পুরাতন বিষয়, ওটা আমি জানি। এটার উপর ভিত্তি করে কি করা হয়, একটা নতুন সিদ্ধান্তে টানা হয়। যে বললাম যে সকল মানুষ হয় মরণশীল, রফিক হয় একজন মানুষ, এগুলো কিন্তু পুরানো বাক্য, আগের বাক্য। এইখান থেকে আমি আসলাম কিভাবে, যে রফিক অবশ্যই মরণশীল। এই যে একটা নতুন বাক্যে আসলাম,
এটা হচ্ছে এই অনুমানের একটা বড় একটা বৈশিষ্ট্য, যে অনুমান সর্বদা একটি নতুন যুক্তি বাক্য স্থাপন করে। কোনটা? ওই যে শেষের যে অংশটা, মানে যে সিদ্ধান্তটা। অনুমানের এই নতুন যুক্তি বাক্যকে বলা হয় সিদ্ধান্ত। দেখো ওই যে বলা আছে যে এই অনুমানের এই নতুন যুক্তি বাক্যকে বলা হয় সিদ্ধান্ত। আশ্রয় বাক্যের মধ্যেই এই নতুন বাক্য বা সিদ্ধান্তের মৌলিক দিক নিহিত থাকে। তো অবশ্যই যে আমি প্রথমে যে উদাহরণগুলো দিচ্ছি আশ্রয় বাক্যের মধ্যে, সেটাকে ইনফার করি, সেটাকে করেই তো আমি বিশ্লেষণ করেই কিন্তু আমি নতুন বাক্যে আসি বা সিদ্ধান্তে আসি। তার মানে সিদ্ধান্তটা কোথায় নিহিত থাকে? অবশ্যই আশ্রয় বাক্যের মধ্যেই থাকে। সিদ্ধান্তের মাধ্যমে এই নতুন বাক্যটি আত্মপ্রকাশ করো, অর্থাৎ আশ্রয় বাক্যে যেটি অপ্রকাশিত থাকে সিদ্ধান্তে এসে তার পরিপূর্ণতা পায়। সুন্দর একটা পয়েন্ট। দেখো, আশ্রয় বাক্যে যেটি অপ্রকাশিত থাকে সিদ্ধান্তে এসে তার পরিপূর্ণতা পায়। এই জন্য বলা হয় অনুমান হলো জানা থেকে অজানা সত্ত্বে গমনের বা উত্তরণের একটি প্রক্রিয়া। তার মানে এই যে যে সিদ্ধান্ত এবং আশ্রয় বাক্য, একে যে বিশ্লেষণ করে আমরা দেখলাম যে কি সিদ্ধান্তের বিষয়গুলো জানা থাকে, হ্যাঁ সরি, আশ্রয় বাক্যের বিষয়গুলো জানা থাকে কিন্তু সিদ্ধান্তের বিষয়গুলো অজানা থাকে। আমরা সিদ্ধান্তকে আশ্রয় করে, সিদ্ধান্তকে কেন্দ্র করে যে আমরা নতুন একটা জ্ঞানে পরিণত হলাম, নতুন একটা সিদ্ধান্ত টানলাম, এটা হচ্ছে জানা থেকে অজানায় পৌঁছালাম। তার মানে এই অনুমানটাই তাই, যে জানা থেকে অজানার সত্ত্বে গমন করার পদ্ধতিটি হচ্ছে অনুমান। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অনুমান সর্বদা আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্কের প্রকাশক। তার মানে যেটাই অনুমান, আমরা যাকে অনুমান বলছি তার মধ্যে অবশ্যই সিদ্ধান্ত এবং আশ্রয় বাক্য নিহিত থাকে। তার মানে সিদ্ধান্ত আশ্রয় বাক্য মিলেই হচ্ছে অনুমান। যে কোনো আশ্রয় করা স্থাপনকে তা থেকে সিদ্ধান্ত নিশ্চিত হবে এমন কোনো কথা নেই। আশ্রয় বাক্যটিকে এমনভাবে স্থাপন করতে হবে যাতে আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক স্থাপিত হয় বা গঠিত হয়। তার মানে হচ্ছে সিদ্ধান্তকে অবশ্যই আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তকে এমনগুলো হতে হবে যেন সিদ্ধান্তের সাথে আশ্রয় বাক্যগুলো অবশ্যই ওতপ্রোতভাবে জড়িত থাকে। যেমন আমি আশ্রয় বাক্যে যা বলি সেটার সাথে অবশ্যই সিদ্ধান্তের মিল থাকতে হবে। হ্যাঁ, আমি যদি বলি এখন রহিম মরণশীল, করিম মরণশীল, সুতরাং বগ হয় সাদা, তাহলে কিন্তু দেখো কি ওই যে প্রথম যে আশ্রয় বাক্য দুটা বললাম শেষের সিদ্ধান্তের সাথে কিন্তু মিল নাই। কি রহিম মরণশীল, করিম মরণশীল, সুতরাং বগ হয় সাদা, তাহলে কি হলো? আমার সিদ্ধান্তটি কি হয়ে গেল? মানে অনিবার্য সম্পর্ক আছে আশ্রয় বাক্যের সাথে? নাই কিন্তু। তাহলে সিদ্ধান্ত যেটা হবে অবশ্যই সেটা আশ্রয় বাক্যের সাথে অনিবার্য সম্পর্ক থাকতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন হচ্ছে অনুমান মূলত দুই প্রকার, একটা হচ্ছে অবরোহ অনুমান আর একটা হচ্ছে আরোহ অনুমান। আমরা এতক্ষণ যে অনুমানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য প্রকৃতি আলোচনা করলাম, সে ধারণা থেকে আমরা যে বিষয়গুলো লাভ করতে পারি, যে জ্ঞান লাভ করতে পারি, সেগুলো একটু আমি পয়েন্ট আকার দিয়েছি। দেখো, যে অনুমানের প্রাথমিক উপাদান হলো জ্ঞাত তথ্য বা জানা বিষয়। অনুমানের প্রাথমিক উপাদানই হলো জানা বিষয় বা জ্ঞাত তথ্য বা উপাত্ত। অনুমানের দ্বিতীয় উপাদান হলো অজ্ঞাত তথ্য বা নতুন তথ্য বা নতুন জ্ঞান। অনুমানে জ্ঞাত ও অজ্ঞাত সত্যের মধ্যে থাকবে অবিচ্ছেদ্য অনিবার্য সম্পর্ক। ওই যে একটু আগে আমি যে উদাহরণটা দিলাম যে রহিম মরণশীল, করিম মরণশীল, সুতরাং বগ হয় সাদা, এটা কিন্তু দুইটা, এই যে বগ হয় সাদা এটা কিন্তু সিদ্ধান্ত। আর আগে কি বললাম? রহিম মরণশীল, করিম মরণশীল, এটা হচ্ছে আশ্রয় বাক্য। তার মানে আশ্রয় বাক্য থেকে কিন্তু সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়নি, তার মানে তাদের মধ্যে অনিবার্য সম্পর্ক নাই, সুতরাং ওটা কিন্তু অনুমান হবে না। এই জন্য অনুমানের জ্ঞাত অজ্ঞাত সত্যের মধ্যে থাকতে হবে অবিচ্ছেদ্য বা অনিবার্য সম্পর্ক। অনুমানের সিদ্ধান্ত সত্য বা মিথ্যা হতে পারে, এই জন্য বলা হয় অনুমান হয় সম্ভাব্য। অনুমানের যে সিদ্ধান্তটি টানে সেটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। হ্যাঁ, আমি একটু পরে উদাহরণ দিবে, এই সম্পর্কে আমার ভালো একটা উদাহরণ আছে নিচে। অনুমানের সিদ্ধান্ত সত্য হবার পূর্ব শর্ত হলো সত্য আশ্রয় বাক্য ও নতুনত্ব। দেখো, অনুমানের সিদ্ধান্ত সত্য হবার পূর্ব শর্তটা কি হলো? আশ্রয় বাক্যকে সত্য হতে হবে এবং সেখানে নতুনত্ব কিছু থাকতে হবে। অনুমানের আশ্রয় বাক্য সত্য হলেও সিদ্ধান্ত সত্য হতে হলে প্রয়োজনীয় নিয়ম অনুসারে তা প্রতিষ্ঠিত হতে হবে, মানে অনিবার্য সম্পর্ক থাকতে হবে। এখন আমরা যাব হচ্ছে অনুমানের যে দুইটা প্রকার ভেদ দেখলাম, একটা অবরোহ অনুমান আর আরোহ অনুমান, তার সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। অবরোহ অনুমান কি? যে অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং যার কখনোই আশ্রয় বাক্যর চেয়ে ব্যাপক হতে পারে না, তবে অনেক ক্ষেত্রে আশ্রয় বাক্য সিদ্ধান্ত সমব্যাপক বা সমমান হয়, তাকে বলা হয় অনুমান, অবরোহ অনুমান। আচ্ছা, কি বলেছে এখানে? অবরোহ অনুমানে কি বলা হয়েছে? যে
যে অনুমান প্রক্রিয়া মানে অনুমানের যে অংশ, যে অনুমানটাতে কি থাকবে, সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হবে। মানে সিদ্ধান্তটি আসবে হচ্ছে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে, এবং যে আশ্রয় বাক্যর চেয়ে সিদ্ধান্ত হবে ব্যাপক, তার মানে হচ্ছে আশ্রয় বাক্যগুলো হবে কম ব্যাপক আর সিদ্ধান্তটি হবে হচ্ছে বেশি ব্যাপক, সেই অনুমানকে বলা হচ্ছে অবরোহ অনুমান। যেমন বলা হচ্ছে সকল মানুষ হয় মননশীল, রহিম হয় একজন মানুষ, রহিম হয় মননশীল। উপরে দৃষ্টান্তের সিদ্ধান্ত দুটি আশ্রয় বাক্য থেকে অনিবার্য নিশ্চিত হয়েছে। সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের চেয়ে কম ব্যাপক, কারণ সকল মানুষ এর চেয়ে রহিম নিঃসন্দেহে কম ব্যাপক। মানে আমি যে সকল মানুষের কথা বললাম প্রথমে, যে সকল মানুষ হয় মরণশীল, এখানে কিন্তু সকল মানুষের কথা বলছি, আর শেষের সিদ্ধান্ত টানতেছে কি, রহিম হয় মরণশীল। তার মানে এটা অবশ্যই প্রথম বাক্যের চাইতে শেষের যে সিদ্ধান্ত রয়েছে সেটা কম ব্যাপক। রহিম একজন মানুষ, আর সকল মানুষের মধ্যে তো অনেক মানুষই বোঝায়, সুতরাং ওটি বেশি ব্যাপক। ওইগুলা হচ্ছে বেশি ব্যাপক। তার মানে বোঝা যাচ্ছে যে অবরোহ অনুমানের যে আশ্রয় বাক্যগুলো সেটা সিদ্ধান্তের চাইতে অবশ্যই বেশি ব্যাপক হবে। আচ্ছা, অবরোহ অনুমানের কিছু বৈশিষ্ট্য আছে, দেখো। অবরোহ অনুমান প্রক্রিয়ায় প্রকৃতি বিশ্লেষণ করে নিচের বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করতে পারি। অবরোহ অনুমানের সিদ্ধান্ত কখনোই আশ্রয় বাক্যর চেয়ে ব্যাপকতর হতে পারে না। তার মানে হচ্ছে আশ্রয় বাক্যটাই ব্যাপক। আমি যেটা উদাহরণ দিয়ে আসলাম যে আশ্রয় বাক্যে কি ছিল, সকল মানুষ হয় মরণশীল। এই যে সকল মানুষের মধ্যে এই সকল মানুষ, এই কথাটা কিন্তু অবশ্যই রহিম কথাটার চেয়ে অনেক ব্যাপক না, কারণ অনেকগুলা মানুষ সেখানে। তার মানে বোঝা যাচ্ছে যে অবরোহ অনুমানে কি থাকবে, আশ্রয় বাক্যগুলো কি সিদ্ধান্তের চাইতে ব্যাপক থাকবে, বড় থাকবে। আচ্ছা, তবে সিদ্ধান্ত আশ্রয় বাক্যের সমান ব্যাপক হতে পারে। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে এক্ষেত্রে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। তার মানে হচ্ছে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়, এটা হচ্ছে অবরোহ অনুমানের আরেকটি বৈশিষ্ট্য। অর্থাৎ আরোহ অনুমানে আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে অবরোহ অনুমানে। আচ্ছা, 3, অবরোহ অনুমানের আশ্রয় বাক্য বস্তুগতভাবে সত্য হলেও সিদ্ধান্তটি বস্তুগতভাবে সত্য হবে। তার মানে অবরোহ অনুমানের যে আশ্রয় বাক্যগুলো আমরা জানি, সেই আশ্রয় বাক্যগুলো বস্তুগতভাবে সত্য হলে সিদ্ধান্তেও সেইভাবে বস্তুগতভাবে সত্য হবেই। অন্যদিকে আশ্রয় বাক্য আকারগতভাবে সত্য হলে সিদ্ধান্ত ওই আকারগতভাবেই সত্য হবে। 4, অনুমানের অন্য সব সাধারণ নিয়ম অবরোহ অনুমানের ক্ষেত্রে প্রযোজ্য, কেননা অনুমানের বিশেষ এক প্রকার ভাগ হলো অবরোহ অনুমান, তাই এক্ষেত্রে অনুমানের সাধারণ নিয়মাবলী প্রযোজ্য হবে। তার মানে অনুমানের যে অন্য যে নিয়মগুলো আছে সেগুলো অবশ্যই এই অবরোহ অনুমানের সাথে প্রযোজ্য হয়। অবরোহ অনুমানকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে অমাধ্যম অবরোহ অনুমান ও মাধ্যম অবরোহ অনুমান। হ্যাঁ, আচ্ছা, এই পর্যায়ে আসছি আমি আরোহ অনুমানটা কি। আমি একটু আগে দেখে আসলাম যে অবরোহ অনুমান কি বলা যাচ্ছে যে অবরোহ অনুমানে তাহলে গ্রেটার থেকে স্মল আরে যায়, তার মানে হচ্ছে সার্বিক থেকে বিশেষে যাচ্ছে। হ্যাঁ, তোমরা উদাহরণটা যদি লক্ষ্য করে থাকতে, সকল মানুষ হয় মরণশীল, সেটা কিন্তু একটা সার্বিক বাক্য, বড় বাক্য, হ্যাঁ, ব্যাপক বাক্য, যে সকল মানুষ হয় মরণশীল, রহিম একজন মানুষ, সুতরাং রহিম হয় মরণশীল। এই যে আমি ব্যাপক থেকে কি যাচ্ছি, বিশেষে যাচ্ছি, ওই জন্য ওটা হচ্ছে অবরোহ অনুমান। আর আরোহ অনুমান হচ্ছে বিশেষ থেকে সার্বিকে যাবে, মানে ছোট থেকে বড় যাবে, এই অনুমান হচ্ছে আরোহ অনুমান। দেখো, যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ সিদ্ধান্তের কথা বলছে, হ্যাঁ, উপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্তে নিশ্চিত হয়, সেই অনুমানকে বলা হয় আরোহ অনুমান। একটু বোঝা গেল? দেখো ডিয়ার স্টুডেন্ট, কি বলা হয়েছে যে কয়েকটি বিশেষ সিদ্ধান্তের উপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্তে পৌঁছাবো। তার মানে হচ্ছে, আর ওইখানে কি দেখেছি আমি অবরোহ অনুমানে দেখেছি যে একটি সার্বিক আশ্রয় বাক্য থেকে আমরা বিশেষ সিদ্ধান্তে পৌঁছাচ্ছি, ঠিক না, মানে ব্যাপক থেকে কমে যাচ্ছে আমি। আর এখানে দেখতেছি যে আমি কম থেকে মানে বিশেষ দৃষ্টান্তের উপর থেকে আমি সার্বিকে যাচ্ছি, মানে ব্যাপকতর জায়গায় যাচ্ছি। তার মানে হচ্ছে আমার এই সিদ্ধান্তটাই হচ্ছে ব্যাপক। কোথায়? আরোহ অনুমানে। এগুলো কিন্তু অবজেক্টিভ আকারে আসে তোমাদের, হ্যাঁ, খুব খেয়াল রাখবে যে আরোহ অনুমানের সিদ্ধান্তটি কিরকম। তাহলে অবশ্যই আরোহ অনুমানের সিদ্ধান্তটি ব্যাপক বা সার্বিক, হ্যাঁ। আর আরোহ অনুমানের যে আশ্রয় বাক্যগুলো সেগুলো কি, এগুলো বিশেষ বা অপেক্ষাকৃত ছোট, হ্যাঁ। আচ্ছা,
আমি একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারো। দেখো উদাহরণটা দেয়া আছে এখানে। বিশাল হয় মরণশীল, বাদন হয় মরণশীল, ঋণা হয় মরণশীল, বালাম হয় মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। তার মানে কি, বিশাল হয় মরণশীল, বিশাল একজন মানুষ, বাদন হয় মরণশীল, বাঁধন একজন মানুষ, ঋণা হয় মরণশীল, ঋণা একজন মানুষ, সুতরাং এরা যেহেতু মানুষ তাহলে সকল মানুষই মরণশীল। তা আমি আমি ওই যে বিশাল একজন বিশেষ ব্যক্তি, বাঁধন একজন বিশেষ বিশেষ ব্যক্তি, ঋণা হয় একজন বিশেষ ব্যক্তি, বালাম হয় একজন বিশেষ ব্যক্তি, এই বিশেষ সিদ্ধান্তের উপর ভিত্তি করে দেখলাম যে এরা যেহেতু মানুষ, এরা এই বালাম, আমি সকল মানুষই কিন্তু আমি দেখতে পারবো না। আমি কি সকল মানুষের মৃত্যু দেখতে পারবো? সকল মানুষের মরণশীলতা আমি আজ পর্যন্ত আমি দেখেছি? দেখি নাই কিন্তু। হ্যাঁ, আমার আমার জন্মের আগে কারা মারা গিয়েছে, আমার জন্মের পরে, আমার মৃত্যুর পরে কারা মারা যাবে, এদেরকে কিন্তু আমি দেখবো না বা জানবো না। আমি যেহেতু দেখেছি, আমার অভিজ্ঞতা যতটুকু হয়েছে যে আমি দেখেছি বিশাল হয় মরণশীল, আমি বাঁধনকে মরতে দেখেছি, সে মরণশীল, ঋণা হয় মরণশীল। সুতরাং আমি গুটি কয়েকজন বিশেষ মানুষকে মরতে দেখে আমি বলতেছি যে তাহলে এরা যেহেতু মানুষ, সুতরাং সকল মানুষই মরণশীল। হ্যাঁ, এটাই হচ্ছে আরোহ অনুমান। এখানে বাস্তবে কিছু মানুষের মরণশীলতার অভিজ্ঞতা থেকে সকল মানুষের মরণশীলতার সিদ্ধান্তে প্রতিষ্ঠিত করা হয়েছে। কাজে এখানে সিদ্ধান্তটি আশ্রয় বাক্যগুলোর চেয়ে বেশি ব্যাপক হয়েছে। আরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে কিছু লোকের মরণশীলতা দৃষ্টান্ত উল্লেখ করে সিদ্ধান্তটি প্রমাণ করা যথেষ্ট নয়। আর এই জন্যই আরোহ অনুমানের সিদ্ধান্তটি সবসময় হয় সম্ভাব্য। ওই যে আমি একটু আগে বলেছি যে আমি কিন্তু পৃথিবীর সকল মানুষকে মরতে দেখি নাই, দেখি নাই, কিন্তু আমি কি করেছি, ওই কয়েকজন মানুষকে মরতে দেখেছি এক্সেক্ট। আমি আমার জন্মের পর থেকে এই মানুষগুলোকে মরতে দেখেছি, এবং আমার মৃত্যুর পরেও আমি কোনো মানুষকে মরতে দেখব না। কিন্তু আমি এই যে কয়েকজন বিশেষ মানুষকে মরতে দেখেছি, এরা যেহেতু মানুষ, এরা যেহেতু প্রাণী, আমি এই আমার অভিজ্ঞতা থেকে বলছি যে তাহলে সকল মানুষই মরণশীল। কিন্তু সকল মানুষ যে মরণশীল এটা সম্ভাব্য সত্য, এটা হচ্ছে আমি দেখছি না, আমি কিন্তু দেখছি না, আমার জ্ঞানটা এখানে সম্ভাব্য, এটার কথাই বলছি। কিন্তু মানুষ কিন্তু মরণশীল, এটা হচ্ছে অ্যাবসলিউট রাইট, হ্যাঁ, অ্যাবসলিউট সত্য। কিন্তু আমি দেখছি না, সেটা আমার জ্ঞানে নাই, আমার অনুমানে নাই। হ্যাঁ, আমি এটার কথাই বলছি। তোমরা আবার এটাকে নেগেটিভ নিও না যে স্যার আপনি এটা সম্ভাব্যর কথা বললেন কেন, যে সকল মানুষ হয় মরণশীল, এটা সম্ভাব্য কেন? সম্ভাব্য এই কারণে, এই জ্ঞানটা হচ্ছে আমার সম্ভাব্য, এই অনুমানটা হচ্ছে আমার সম্ভাব্য। আমার জ্ঞানের ক্ষেত্রে বলছি আমি, যে আমি সকল মানুষকে কিন্তু মরতে দেখি নাই, দেখেছি, কিন্তু আমি সিদ্ধান্ত টেনে ফেলছি কিন্তু সকল মানুষ মরণশীল। কেন টানছি? কারণ ওই যে কয়েকজন মানুষ, বিশেষ মানুষকে আমি অভিজ্ঞতায় আমি জেনেছি যে এই মানুষগুলা কে মরণশীল। এই জন্যই আমি বলেছি যে এই যে সিদ্ধান্তটা টানলাম, এটা হচ্ছে আমার যে জ্ঞান, আমার যে অনুমান, এই অনুমানের সম্ভাব্য জ্ঞান এটা। হ্যাঁ, আমি সকল মানুষকে যেহেতু মরতে দেখিনি, তারপর আমি বলেছি সকল মানুষ মরণশীল। এই যে জ্ঞানটা, সিদ্ধান্তটা, এটা হচ্ছে সম্ভাব্য সত্য বা সম্ভাব্য জ্ঞান। কিসের? অনুমানের ক্ষেত্রে, আমার জ্ঞানের ক্ষেত্রে, আমার জানার ক্ষেত্রে। হ্যাঁ, বিভিন্ন যুক্তিবিদ এই আরোহ অনুমানের কিছু সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছে। দেখো একটু সংজ্ঞাটা বিশ্লেষণ করা দেখার চেষ্টা করি। যুক্তিবিদ বেনের মতে ঘটনাবলী নিরীক্ষণের মাধ্যমে একটি সার্বিক যুক্তিবাক্যে পৌঁছানোকে আরোহ বলা হয়। তার মানে ওই যে বোঝানোই যায় যে বিশেষ কিছু ঘটনাকে পর্যবেক্ষণ বা নিরীক্ষণের মাধ্যমে আমি একটা সার্বিক সিদ্ধান্তে পৌঁছালাম। যুক্তিবিদ ফাউলারের মতে কি বলেন? যুক্তিবিদ ফাউলার কি বলেছেন? আরোহ হলো বিশেষ থেকে সার্বিক অথবা কম ব্যাপক থেকে বেশি ব্যাপক বাক্যের একটি ন্যায়সঙ্গত অনুমান। দেখো তোমরা যখন সংজ্ঞাগুলো আমি যখন বিশ্লেষণ করছি বা সংজ্ঞাগুলো যখন বারবার তোমরা দেখবা, তখন কিন্তু তোমার এই আরোহ অনুমানগুলো আরো বেশি কি আরো ভালোভাবে তোমাদের এটা ক্লিয়ার হবে। যে দেখো প্রত্যেকটা সংজ্ঞার সাথে কিন্তু আমার আগের আরোহ অনুমানের যে সংজ্ঞা, সেটা মিল আছে, উদাহরণটা মিল আছে। বলেছে কি যে আরোহ হলো বিশেষ থেকে সার্বিকে, হ্যাঁ, বিশেষ থেকে সার্বিক অথবা কম ব্যাপক থেকে বেশি ব্যাপক বাক্যের একটি ন্যায়সঙ্গত অনুমান। যুক্তিবিদ মিল কি বলেছেন? দেখো যুক্তিবিদ মিল বলছেন যে আরোহ হচ্ছে মনের সেই প্রক্রিয়া যার সাহায্যে আমরা অনুমান করি যে যাকে আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে সত্য বলে জানি তার সব ক্ষেত্রেই সত্য হবে। তার মানে যে আমি বিশেষ বিশেষ সত্য থেকে যে একটা সার্বিক সত্য উপনীত হলাম, সে বিশেষগুলো যদি সত্য হয় তাহলে অবশ্যই সার্বিকটাও সত্য হবে। এ কথাটা বলছেন যুক্তিবিদ মিল। যুক্তিবিদ কার্ভেট রিদের মতে কি বলছেন? দেখো আরোহ বলতে আমরা বুঝি এমন একটি অনুমান যেখানে প্রকৃতির নিয়মানুবর্তিতায় বিশ্বাস স্থাপন করে পর্যবেক্ষণের উপর নির্ভর করে আমরা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্যে পদার্পণ করি। একইভাবে মিল আছে, তোমরা বুঝতেই পারতেছো। অবরোহ অনুমানে আমরা আমাদের অভিজ্ঞতার সাহায্যে বাস্তব জগতের কতিপয় বিশিষ্ট ঘটনা সম্বন্ধে যে জ্ঞান লাভ করি তার উপর নির্ভর করে কোনো একটি গোটা শ্রেণী বা জাতি সম্বন্ধে প্রযোজ্য জ্ঞান দেই বা আমরা জ্ঞান লাভ করি। সেই জ্ঞান খুবই সীমিত, আমাদের অভিজ্ঞতার জ্ঞান খুবই সীমিত। কোনো সার্বিক বাক্যের অন্তর্গত সমুদায় ক্ষেত্র পরীক্ষা নিরীক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হয় না।
তাই আমরা একই জাতীয় কয়েকটি দৃষ্টান্ত পরীক্ষা করে যে জ্ঞান পাই তাকে সমুদয় দৃষ্টান্তের বেলায় সত্য বলে ধরে নেই। এভাবে কয়েকটি বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে তাদের সমজাতীয় সকল বস্তু বা ঘটনা সম্বন্ধে আমরা একটা সার্বিক সিদ্ধান্তে টানি, যার নাম আরোহ অনুমান। আরোহ অনুমানে আমরা যে কিছু থেকে সমগ্রে জানা থেকে অজানায় এবং নিরীক্ষিত বস্তু ঘটনা থেকে অনিরীক্ষিত বস্তু বা ঘটনায় পদার্পণ করি। অনুমানের গতি এখানে ঊর্ধ্বমুখী, তার মানে নিচ থেকে উপর দিকে যাচ্ছে, বিশেষ থেকে সার্বিকের দিকে যাচ্ছে, এবং সিদ্ধান্তটি সার্বিক যুক্তি বাক্য। এটা বারবারই একই একই কিন্তু চলে আসতেছে, তোমরা বুঝতেই পারতেছো। হ্যাঁ, একটা উদাহরণ দিয়ে আমি আরো একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো কি বলা হয়েছে এখানে। বলা হচ্ছে যে বক হয় দ্বিপদ, কাক হয় দ্বিপদ, শালিক হয় দ্বিপদ, দোয়েল হয় দ্বিপদ, সুতরাং সকল পাখি হয় দ্বিপদ, মানে দ্বিপদী, দুই পা বিশিষ্ট। এই ক্ষেত্রে আমরা অভিজ্ঞতার সাহায্যে বক, কাক, শালিক ইত্যাদি পাখি সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান লাভ করি। এই জ্ঞান ময়না হয় দ্বিপদ খুবই সীমিত। যে ময়না যে হবে দ্বিপদ, এই জ্ঞানটাও কিন্তু আমাদের সীমিত, কেননা অতীত, বর্তমান, ভবিষ্যতে সব পাখি সম্বন্ধে আমার প্রত্যক্ষ জ্ঞান পাই না। আমি একটু আগেই কিন্তু আমি উদাহরণ বলে গেছি যে আমি যেটা জানি সেটা আমার জন্মের পর থেকে আমি মানুষদেরকে মরণশীল দেখেছি বা এই পাখিগুলাকে দ্বিপদ দেখেছি। হ্যাঁ, এদের মধ্যে কিছু পাখি, যে সকল পাখি বসি, এমনও কিছু পাখি থাকতে পারে আমার অভিজ্ঞতার বাইরে, আমার দেখার বাইরে, আমার অনুমানের বাইরে। সেই তো যেমন ময়নার কথা বলছি, সেটা দ্বিপদ নাও হতে পারে, কিন্তু আমি সিদ্ধান্তে কিন্তু ঠিকই টেনে দিয়েছি সকল পাখি হয় দ্বিপদ। সুতরাং এই জ্ঞানটা হচ্ছে আমার একটা সম্ভাব্য জ্ঞান। আরোহ অনুমানের কিছু বৈশিষ্ট্য আছে, দেখো আরোহ অনুমানের কিছু বৈশিষ্ট্য জানার চেষ্টা করেছি আমি এখানে। এক নাম্বার হচ্ছে আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদাই আশ্রয় বাক্যর চেয়ে বেশি ব্যাপক বা বিস্তৃত হবে। সেটা কিন্তু আমি সংজ্ঞায় বারবার বলেছি এই একই কথা, যে আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদা আশ্রয় বাক্যর চেয়ে বেশি ব্যাপক বা বিস্তৃত। মানে আরোহ অনুমানের যে আশ্রয় বাক্যগুলো, সেগুলো থাকে বিশেষ 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 কিছু আশ্রয় বাক্য থাকে। আর যে আমি সিদ্ধান্ত যেটা টানি, সেই সিদ্ধান্তটা হচ্ছে আমাদের ওই আশ্রয় বাক্যর চাইতে বেশি ব্যাপক বা বিস্তৃতি বা বড় বা সার্বিক। দুই নম্বরে যে বৈশিষ্ট্যটা আমরা আরোহ অনুমানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আরোহ অনুমানে একাধিক দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে কোনো একটা সিদ্ধান্ত অনুমিত হয়। ওই যে আমি একটু আগেই তো বলে গেলাম, দেখো তোমরা যদি সংজ্ঞাটাকে বিশ্লেষণ করো, উদাহরণটাকে বিশ্লেষণ করো, তাহলে কিন্তু আরোহ অনুমানের বৈশিষ্ট্য একেবারে ইজিলি হয়ে যায়। আরোহ অনুমানে কিভাবে আমি সিদ্ধান্তটা টানলাম, কয়েকটা বিশেষ দৃষ্টান্তের মাধ্যমে, একাধিক দৃষ্টান্তের মাধ্যমে, যে দোয়েল হয় দ্বিপদ, কোয়েল হয় দ্বিপদ, শালিক হয় দ্বিপদ, বক হয় দ্বিপদ, সুতরাং সকল পাখি হয় দ্বিপদ। এই যে কয়েকটা বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার মাধ্যমে আমি একটা সার্বিক সিদ্ধান্তে টেনেছি যে সকল পাখি হয় দ্বিপদী। তিন নম্বর হচ্ছে আরোহ অনুমানের সিদ্ধান্তটি একটি সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য। একটি যে আরোহ অনুমানের যে সিদ্ধান্তটি, সেটা একটি সার্বিক সংশ্লেষক যুক্তি বাক্য। আমি বারবারই কিন্তু একই কথা বলছি যে সার্বিক বাক্য বা সার্বিক সংশ্লেষক বাক্য। 4 নম্বর হচ্ছে আরোহের সিদ্ধান্ত সার্বিক সংশ্লেষক হওয়ায় সিদ্ধান্তটি সর্বদা নতুন তথ্য প্রকাশ করে। সংশ্লেষক যে বাক্যগুলা, এখন হয়তো এটা একটু ডিপ, সংশ্লেষক বাক্যর নিয়মই এটা যে নতুন তথ্য থাকবে। হ্যাঁ, এটাই নিয়ম। আর এই সেই সিদ্ধান্তটি যে আমি টানি, সেখানে অবশ্যই নতুন কোন তথ্য আছে। মানে যে আমি বিশেষ যেই করছি, বিশেষ বাক্যের উপর ভিত্তি করে যে সিদ্ধান্তটা আনছি, সেই সিদ্ধান্তের মধ্যে অবশ্যই নতুন জ্ঞান আছে, মানে নতুন তথ্য আছে। 5 নাম্বার হচ্ছে আরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হবে। অনিবার্য মানে তার মানে হচ্ছে তার সাথে অবশ্যই সম্পর্ক থাকতে হবে, রিলেটেড থাকতে হবে। হ্যাঁ, আমি বললাম যে বক হয় দ্বিপদী, কাক হয় দ্বিপদী, দোয়েল হয় দ্বিপদী, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। তাহলে কি অনিবার্যভাবে সম্পর্ক হলো? হলো না। কিন্তু সেখানে আমাকে কি বলা উচিত ছিল? সেখানে আমার বলা উচিত ছিল সকল পাখি হয় দ্বিপদী, তাহলে কিন্তু হয়ে যেত। তাহলে কিন্তু ওই বাক্যটা অনিবার্যভাবে সম্পর্ক থাকতো। যেহেতু আমি বলেছি শেষ বাক্যটা আমি সিদ্ধান্ত কি টেনেছি, সকল মানুষ হয় মরণশীল, তাহলে কি আশ্রয় বাক্যের সাথে মিল হলো? হলো না। সুতরাং এটা কিন্তু অনিবার্যভাবে সম্পর্ক হয় নাই, অনিবার্যভাবে সম্পর্ক থাকতে হবে আশ্রয় বাক্যের সাথে। হ্যাঁ, যদি আমি এটা বলতাম আগের যে যুক্তি বাক্যটা, যে বগ হয় দ্বিপদী, কাক হয় দ্বিপদী, শালিক হয় দ্বিপদী, সুতরাং সকল পাখি হয় দ্বিপদী, তখন এটা এই সিদ্ধান্তের সাথে আশ্রয় বাক্যটা অনিবার্যভাবে সম্পর্কিত। আচ্ছা, আরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্য অনুমিত। আচ্ছা, 6 নম্বর হচ্ছে আরোহ অনুমান কেবল রূপগত সত্যতা নয়, বস্তুগত ভাবেও সত্য। তার মানে দুভাবেই আরোহ অনুমানটি সত্য হতে পারে। 7 নম্বরে বস্তুগত সত্যতা লাভের চেষ্টা করলে আরোহ অনুমান কখনো সুনিশ্চিত সত্য
প্রতিষ্ঠার দাবি করে না, অর্থাৎ কোনো সত্যকে চূড়ান্তভাবে নিশ্চিত করে না, কেননা অভিজ্ঞতার আলোকে সে যে কোনো সময় ভ্রান্ত প্রমাণিত হতে পারে। ওই যে আমি একটু আগে বলেছি যে তোমাদেরকে যে আমি কিন্তু সকল সকল পাখি হয় দ্বিপদী এগুলো কিন্তু দেখি নাই, সেটা একটা সম্ভাব্য সত্য হতে পারে, কিন্তু হ্যাঁ আমি কিন্তু সকল পাখিকে দেখি নাই। এমনও পাখি তৈরি হতে পারে, এমনও পাখির বসবাস হতে আবিষ্কার হতে পারে যে যার 3 পা আছে, যে 4 পা আছে, হ্যাঁ এমন হতে পারে, আমার দেখার বাইরে সেটা। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে আরোহ অনুমান ও অবরোহ অনুমানের মধ্যে কিছু সাদৃশ্য আছে, সেই সাদৃশ্যগুলো আমরা এখন দেখব। আচ্ছা, আর অবরোহ আর আরোহ অনুমানের মধ্যে তুলনা করে দেখা যায় যে এদের মধ্যে কিছু আহ, সাদৃশ্য রয়েছে। সেই সাদৃশ্যটা হচ্ছে অবরোহ আরোহ উভয় প্রকার অনুমানেই জানা বিষয় থেকে অজানা বিষয় উত্তরণের চেষ্টা করা হয়। তার মানে আমি যদি আরোহ অনুমান বলি আর অবরোহ অনুমান বলি, দুই অনুমানেই কি হচ্ছে, আমরা যে জানা বিষয় থেকে অজানা বিষয় গমন করছি। একটা হচ্ছে সার্বিক থেকে বিশেষে আর একটা বিশেষ থেকে সার্বিকে, কিন্তু দুটোই কি অজানা বিষয় থেকে, সরি জানা বিষয় থেকে অজানা বিষয়ের দিকে গমন করছি। অবরোহ ও আরোহ উভয়ই একটি মানসিক প্রক্রিয়া। আমরা যে যে জ্ঞান লাভ করছি এটা সম্পূর্ণ আমার একটা মানসিক প্রক্রিয়া। এটা আমার জ্ঞানের মাধ্যমে এটা আমি সৃষ্টি করেছি যে বক হয় দ্বিপদী, কাক হয় দ্বিপদী, শালিক হয় দ্বিপদী, সুতরাং সকল পাখি দ্বিপদী। এটা আমার সম্পূর্ণ, এই সিদ্ধান্তটি সম্পূর্ণ আমার একটা মানসিক প্রক্রিয়া। আমি কিন্তু আগেই বলেছি যে এটা আমি কোনো পৃথিবীর সকল পাখিকে আমি পর্যবেক্ষণ করি নাই, আমার অভিজ্ঞতা আনি নাই, আমার চোখ দিয়ে দেখি নাই। এই যে আমি সিদ্ধান্তটি টানলাম, এটা হচ্ছে একটা মানসিক আমার আমার মানসিক প্রক্রিয়া, রাইট? আচ্ছা, 3 নম্বর হচ্ছে অবরোহ ও আরোহ উভয় প্রকার অনুমানের লক্ষ্যই হলো যথাযথ পদ্ধতি অনুসরণ করে সত্য সিদ্ধান্তে প্রতিষ্ঠিত করা। তার মানে ওই যে একটু আগেই বলেছি যে তাদের মধ্যে অবশ্যই অনিবার্য সম্পর্ক থাকতে হবে। হ্যাঁ, সিদ্ধান্ত সত্য হলে অবশ্যই আশ্রয় বাক্য সত্য হলে অবশ্যই সিদ্ধান্ত সত্য হবে। আবার সিদ্ধান্ত যদি মিথ্যা হয় তাহলে আশ্রয় বাক্য যদি মিথ্যা হয় সিদ্ধান্তটি অবশ্যই মিথ্যা হবে। তার মানে তাদের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক থাকবে। আচ্ছা, এইবার যাচ্ছি যে আবরোহ ও আরোহণ অনুমানের কিছু পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। আমি কিছু পার্থক্য কিন্তু তুলে ধরেছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো, অবরোহ অনুমান এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্তে নিশ্চিত হয় বা সিদ্ধান্তে যাওয়া হয়, কিন্তু আরোহ অনুমানের ক্ষেত্রে আশ্রয় বাক্য সর্বদাই একাধিক থাকে এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয় বাক্য থেকে অনিবার্য নিশ্চিত হয় না। একটি মাত্র আশ্রয় বাক্য থেকে আরোহ অনুমানের সিদ্ধান্ত গঠন করা যায় না। 2 নম্বর হচ্ছে অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় বলে এক্ষেত্রে সিদ্ধান্তে আশ্রয় বাক্যের অতিরিক্ত কিছু বলা হয় না, কিন্তু আরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তের আশ্রয় বাক্য যা বলা থাকে না সে বিষয়ে কিছু বলা থাকে। 3 নম্বরে যে পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি, অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনো আশ্রয় বাক্যের তুলনায় ব্যাপকতর হতে পারে না, কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত সাধারণত আশ্রয় বাক্যের তুলনায় ব্যাপকতর হয়। আমি কিন্তু সংজ্ঞার মধ্যেই দিয়ে আসি বা আলোচনার মধ্যেই এটাকে আমি সাজিয়ে আসি। 4 নম্বর হচ্ছে অবরোহ অনুমানের সিদ্ধান্ত বিশেষ বাক্য হতে পারে, কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত বিশেষ বাক্য হতে পারে না, সবসময় সার্বিক বাক্য হয়ে থাকে। এটা তো একেবারে বুঝতেই পারছো, উদাহরণের মাধ্যমে আমি কয়েকবার দেখেছি, দেখো সবকিছু কিন্তু মিল আছে। হ্যাঁ, 5 নম্বর হচ্ছে অবরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলো বস্তুগত সত্যতা পরীক্ষা না করেই অবরোহ অনুমানের আশ্রয় বাক্য মিথ্যা হতে পারে, কিন্তু আরোহ অনুমানের অভিজ্ঞতার ভিত্তিতে বস্তুগত পরীক্ষা করে গ্রহণ করা হয় বলে আরোহ অনুমান কখনো মিথ্যা হতে পারে না। তার মানে হচ্ছে আরোহ অনুমান মিথ্যা হওয়ার সুযোগ নাই। অবরোহ অনুমানের ক্ষেত্রে কেবল আকারগত সত্যতার দিকে লক্ষ্য রাখা হয়, অর্থাৎ আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে নেওয়ার সময় অনুমানের সংশ্লিষ্ট নিয়মসমূহ অনুসরণ করে সিদ্ধান্তে পাওয়া গেছে বল কিনা তা বিচার করা হয়। আশ্রয় বাক্যগুলো বস্তুগত সত্যতা রয়েছে কিনা সেদিকে লক্ষ্য রাখার প্রয়োজন হয় না। অন্যদিকে আরোহ অনুমানের দৃষ্টান্তগুলো বাস্তব সত্যতা পরীক্ষা করেই কেবলমাত্র তা গ্রহণ করা হয়। ফলে আরোহ অনুমানের ক্ষেত্রে আকারগত বা বস্তুগত উভয় প্রকার সত্যতার দিকে খেয়াল রাখা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমার এই যে পার্থক্যগুলো, এই পার্থক্যর সাথে সংজ্ঞার সাথে তোমার মিলিয়ে একটু পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের কখনোই অবরোহ আর আরোহ অনুমানের মধ্যে কখনোই ভুল হওয়ার কথা না। তোমরা অবশ্যই ওই পার্থক্যগুলো একটু ভালো করে পড়ে নিবা। অবরোহ অনুমানের সিদ্ধান্তটি সর্বদাই নিশ্চিত হয়, কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্তটি সর্বদাই অনিশ্চিত। অবরোহ যুক্তি হয় বৈধ হয়, না হয় অবৈধ হয়।
এক্ষেত্রে বৈধতার কোনো আরোহ অনুমানের সিদ্ধান্ত সম্ভাব্য হয় বলে কখনো সম্ভাব্যতা বেশি হতে পারে, আবার কখনো কমও হতে পারে। অবরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে নিশ্চিত হয়, কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্যের ভিত্তিতে অনুমিত হয়। 10 নম্বর হচ্ছে অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় বলে সেই ক্ষেত্রে সকল আশ্রয় বাক্য সত্য, সেক্ষেত্রে সিদ্ধান্তটি সত্য হয়। এইরকম ক্ষেত্রে সিদ্ধান্ত কখনোই মিথ্যা হতে পারে না, কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্তটি যেহেতু আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না, সেক্ষেত্রে সকল আশ্রয় বাক্য সত্য থাকা সত্ত্বেও আরোহ অনুমানের সিদ্ধান্তটি মিথ্যা হতে পারে। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আরোহ ও অবরোহ অনুমানের মধ্যে অবরোহ ও আরোহ অনুমানের সম্বন্ধে বিচারের ক্ষেত্রে যুক্তিবিদ ও দার্শনিকদের মধ্যে কিছু মত পার্থক্য রয়েছে, যে আরোহ এবং অবরোহ অনুমান নিয়ে সেই বিষয় একটু আলোচনা করার চেষ্টা করব। তারা কোন কোন বিষয়ে তারা তাদের মধ্যে বিভিন্ন মতবাদ দেখা দিয়েছে। দেখো, অনুমানের মূল প্রক্রিয়া হলো অবরোহ, এই সম্পর্কে কারা আলোচনা করছে। আবার কেউ কেউ বলছে আরোহ হচ্ছে অনুমানের মূল পদ্ধতি। হ্যাঁ, দেখো কেউ কেউ বলতেছে অনুমানের মূল প্রক্রিয়াটাই হচ্ছে অবরোহ, আবার কেউ বলতেছে অনুমানের মূল প্রক্রিয়াটা হচ্ছে আরোহ। হ্যাঁ, আবার কেউ কেউ বলছে অবরোহ আরোহ হলো পরস্পর বিরোধী প্রক্রিয়া, আবার কেউ কেউ বলছে অবরোহ আরোহ অনুমানে একে অপরের পরিপূরক। এই যে বিষয়গুলো সম্পর্কে বিভিন্ন দার্শনিক এবং যুক্তিবিদদের যে মতভেদ আছে সেই সম্পর্কে একটু আলোচনা করব, যে এগুলা কারা বলেছে। অনুমানের মূল প্রক্রিয়া হলো অবরোহ, এই সম্পর্কে কারা মতবাদ দিয়েছে। দেখো, যুক্তিবিদ উইলিয়াম স্টার্লিং, হ্যামিল্টন, হেনরি ম্যানসেল, রিচার্ড ওয়েলক্লি, উইলিয়াম স্ট্যানলি, জেভন্স, প্যাট্রিক সেন্স প্রমুখ যুক্তিবিদ মনে করেন যে অবরোহই হলো অনুমানের মৌলিক প্রক্রিয়া। জেভন্স মনে করেন একমাত্র অবরোহ অনুমানই হলো অনুমান পদ্ধতি। দেখেছো, মানে অবরোহ অনুমানকে কারা অনুমানের মূল পদ্ধতি ধরেছে, সে সমস্ত দার্শনিকেরা। এই যে আমি যে নামগুলো উল্লেখ করলাম, যে নামগুলো স্ক্রিনে দেয়া আছে, এরা বলতেছে যে অনুমানের মূল প্রক্রিয়াটাই হচ্ছে অবরোহ। আচ্ছা, তা আরোহ অনুমানের পূর্বগামী। আরোহ অনুমানের মূল উদ্দেশ্য হলো সাধারণ সত্য প্রতিষ্ঠা করা। কোনো সাধারণ সত্য উপনীত হতে হলে প্রথমে তা কল্পনারূপে বা প্রকল্প আকারে আমাদের মনে উদিত হয়, তারপর সে কল্পনাটি বাস্তবে রূপদান করার জন্য কতগুলো বিশেষ ক্ষেত্র বা ঘটনার পর্যবেক্ষণ করতে হয়। অর্থাৎ কোনো সাধারণ সত্য প্রতিষ্ঠিত করার জন্য তা কল্পনা বা ধারণাকে বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করতে হয়, এবং সেক্ষেত্রে সে ক্রিয়াকে বলা হয় অবরোহ অনুমান। এখন অনুমানের মূল পদ্ধতি হচ্ছে আরোহ, এই কথাটাতে কারা বলছেন যে অনুমানের, তারা তো গেলেন আগের যে স্ক্রিনটা গেল সেটা হচ্ছে অনুমানের মূল পদ্ধতিটি হচ্ছে অবরোহ, আর অনুমানের মূল পদ্ধতিকে আরোহ বলছেন কারা, এই সম্পর্কে একটু আলোচনা করছি। জন স্টুয়ার্ট মিল, আলেকজান্ডার বেইন প্রমুখ যুক্তিবিদদের মতো একমাত্র আরোহই হলো অনুমান পদ্ধতির মূল, তা অবরোহ অনুমানের পূর্ববর্তী। অবরোহ অনুমানে আমরা যে সাধারণ সত্য থেকে বিশেষ সত্য উপনীত হই, সেই সাধারণ সত্যটি কেবল আরোহ প্রক্রিয়ার মাধ্যমেই পাওয়া যায়। আমরা যে সাধারণ সত্য থেকে সার্বিক সিদ্ধান্ত সত্য উপনীত হই, সেটা কোথায় পাওয়া যায়, সেটা আরোহের মধ্যেই পাওয়া যায়। এটা বলতেছেন জন স্টুয়ার্ট মিল এবং আলেকজান্ডার বেইন। আচ্ছা, অধিকাংশ যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিল মনে করেন যে অবরোহ অনুমান যথার্থ অনুমান বলে গণ্য হতে পারে না, কারণ অবরোহের সিদ্ধান্ত আশ্রয় বাক্যের মধ্যেই নিহিত থাকে, তা কোনো নতুন তথ্য প্রকাশ করতে পারে না। প্রকৃত অনুমান বলতে আরোহ অনুমানকেই বোঝায়, এটা বলতেছেন যুক্তিবিদ মিল। এগুলা কিন্তু সমালোচনা হিসেবেও এটা রাখা যায় তাদের এই মতবাদগুলোকে। অবরোহ আরোহ হলো পরস্পর বিরোধী, এটা কে বলেছে যে আরোহ এবং অবরোহ হচ্ছে পরস্পর বিরোধী? ফ্রান্সিস বেকন, থমাস ফাউলার প্রভৃতি ফ্রান্সিস বেকন, থমাস ফাউলার প্রমুখ যুক্তিবিদ মনে করেন যে অবরোহ ও আরোহ হলো পরস্পর বিপরীত প্রক্রিয়া। অবরোহ প্রক্রিয়া সাধারণ থেকে বিশেষ সত্যের দিকে এবং আরোহ প্রক্রিয়া বিশেষ সত্য থেকে সাধারণ সত্যের দিকে গমন করতে হয়। হ্যাঁ, ফ্রান্সিস বেকন আরোহ অনুমানকে অবতরণ প্রক্রিয়া এবং আরোহ অনুমানকে আরোহণ প্রক্রিয়া বলে বর্ণনা করেছেন। একটা ডিসেন্ডিং প্রক্রিয়া, একটা অ্যাসেন্ডিং প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন। থমাস ফাউলার বলেন অবরোহ অনুমান কারণ থেকে কার্যের দিকে এবং আরোহ অনুমান হচ্ছে কারণ থেকে তার জাস্ট বিপরীতটা, মানে হচ্ছে কার্যের থেকে কারণের দিকে গমন করে। তার মানে তারা বলার চেষ্টা করতেছেন যে অবরোহ আরোহ অনুমান হচ্ছে বিপরীত প্রক্রিয়া।
অবরোহ আরোহ অনুমান একে অপরের অনুমানের প্রকরণ বা আরোহ অনুমান ও আরোহ অবরোহ অনুমান হিসেবে অবরোহ আরোহ উভয় প্রকার লক্ষ্যই একই। বিশেষ সত্য ও সাধারণ সত্য এই দুটিকে ঐক্যবদ্ধ করা উভয়ের মূল লক্ষ্য। তার মানে হচ্ছে বিশেষ সত্য প্রতিষ্ঠা করা এবং সাধারণ সত্য প্রতিষ্ঠা করাই অবরোহ এবং আরোহ অনুমানের মূল লক্ষ্য। হুম। আবার অবরোহ আরোহ অনুমান উভয় বিভিন্ন বস্তুর মৌলিক সাদৃশ্যের উপরই প্রতিষ্ঠিত। আমরা যাকে অবরোহ অনুমান বলছি, আরোহ অনুমান বলছি, সকলেই কি, সকল অবরোহই কি হচ্ছে যে বিভিন্ন বস্তুর সাদৃশ্য বা মৌলিক সাদৃশ্য উপর ভিত্তি করে তারা একটা সিদ্ধান্তে টানছে। কোন একটি শ্রেণী, ওই শ্রেণীর সদস্যদের মধ্যে সার ধর্মের দিক থেকে মৌলিক সাদৃশ্য রয়েছে, সুতরাং দুটি অনুমান প্রক্রিয়া মূলগত ভিত্তি একই। তার মানে তারা বোঝা যাচ্ছে যে দুটি অনুমানই কি করা হচ্ছে, যে তারা একটা সাধারণ সাদৃশ্যের উপর কিছু শ্রেণীর উপর সাদৃশ্য মিল রেখে তারা একটা সিদ্ধান্তে টানছে। তার মানে দুটির পদ্ধতি একই রকম পদ্ধতি, তাদের ভিত্তি একই রকম। এখন আমরা কনক্লুশনে বা অবশেষে আমরা যে বিষয়গুলো অনুমান এবং অবরোহ এবং আরোহ অনুমান সম্পর্কে যে বিশেষ বিষয়গুলো আলোচনা করতে পারি, দেখো সেটা হচ্ছে অনুমান মানে জীবনে জ্ঞান লাভের অন্যতম একটা মাধ্যম। আমি কিন্তু প্রথম লাইনেই বলেছি, দার্শনিক ও বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে এর ব্যবহার হয়ে আসছে বহুকাল ধরে, বহু সময় থেকে। তার জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে অনুমানের গুরুত্ব ভূমিকা প্রশ্নাতীত নয়। এ নিয়ে পণ্ডিতদের মধ্যে বহু বিতর্ক রয়েছে। ভারতীয় দর্শনের 4 ভাগ সম্প্রদায় অনুমানকে জ্ঞানের মাধ্যম হিসেবে স্বীকৃত করে না। তারা বিভিন্ন যুক্তির মাধ্যমে জ্ঞান লাভের ভূমিকাকে অস্বীকার করতে চায়। কারা? 4 ভাগরা। সমকালীন পাশ্চাত্য দর্শনের যৌক্তিক প্রত্যক্ষবাদী, প্রয়োগবাদী দার্শনিক সমূহ বিভিন্ন দার্শনিক যুক্তিবিদ অনুমানের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করেছেন। অনুমানের বিরুদ্ধে এ ধরনের আপত্তি অবশ্যই এর গ্রহণযোগ্যতা বা মূল্যকে একেবারে নাকচ করে দিতে পারে না, বড়জোর এটা প্রমাণ করতে পারে যে অনুমান জ্ঞান লাভের সুনিশ্চিত মাধ্যম বলা চলে না। এক্ষেত্রে বলা যায় বুদ্ধি, সজ্ঞা, প্রাধিকার, অভিজ্ঞতা, প্রত্যক্ষণের মতো জ্ঞান লাভের মাধ্যমগুলো সম্পর্কে কম বেশি এমন অভিযোগ উত্থাপিত হতে পারে। তার মানে বোঝা যাচ্ছে যে অনুমান যে একদম একেবারে জ্ঞান লাভের একদম ডিরেক্ট তির্যক পদ্ধতি তা নয়, কিন্তু এরও সমালোচনা থাকতে পারে, আলোচনা থাকতে পারে। যেমনটা রয়েছে বুদ্ধি, সজ্ঞা, প্রাধিকার, অভিজ্ঞতা, প্রত্যক্ষণ ইত্যাদির মাধ্যমে আমরা যেমন জ্ঞান পাই, সেগুলোর যেমন কি আছে, যেমন কম বেশি চার অভিযোগ আছে, তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়, তেমন এই অনুমানের ক্ষেত্রে যে আমরা জ্ঞান লাভ করি, সেই জ্ঞান যে সুনিশ্চিত জ্ঞান হবে, সেই ক্ষেত্রেও কিন্তু সেক্ষেত্রে আমাদের অভিযোগ প্রমাণিত হতে পারে, অভিযোগ থাকতে পারে অনুমানের বিরুদ্ধে। কিন্তু আমরা অবশ্যই শেষে ধরে নিব যে অনুমান কি জ্ঞান লাভের একটি উত্তম মাধ্যম বা পদ্ধতি, সেটা আমাদের অবশ্যই স্বীকার করতে হবে। অতীত ভবিষ্যৎ এর অনেক ভাবনাই অনুমান নির্ভর। আমরা কিন্তু অনেক কিছুই, আমাদের জ্ঞান লাভের অনেক কিছু কিন্তু অনুমান নির্ভর মনে করি। এখন ধরো কি ধরবো, ধরো তুমি রাজশাহী মেডিকেলে গেলে, এখন তো জানো রাজশাহীতে প্রচুর পরিমাণে কোভিড-19 যে এফেক্টেড হচ্ছে। তুমি মনে করলো, অনুমান করে ধরে নিলে যে তুমি রাজশাহী মেডিকেলের আশেপাশে ঘুরলে বা মেডিকেলে একবার চক্কর দিলেই তোমার কোভিড-19 তুমি আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এটা কি? এটা তোমার অনুমান। এই জ্ঞানটা তোমার কি? অনুমান। সেটা তোমার হতেও পারে, নাও হতে পারে। হয়ে গেলে সেই জ্ঞানটা তোমার সত্য হয়ে গেল, এবং না হলেও তোমার সেই জ্ঞানটা তোমার সম্ভাব্য জ্ঞান রয়ে গেল। বুঝতে পেরেছো? তুমি কিন্তু আগে অনুমান করছো যে বাজারে কি যাব না, গেলে যদি আমার কোভিড-19 আমি আক্রান্ত হই, সেটা তোমার কি? সেটা একটা অনুমান। তোমার এই জ্ঞানটা কি? একটা সম্ভাব্য জ্ঞান, অনুমান কিন্তু। তাহলে এই যে তোমার জ্ঞানটা আসছে, এটা কিন্তু অনুমানের উপরেই নির্ভর করছে তোমার। তুমি কিন্তু দেখছো না, তুমি কিন্তু রাজশাহী মেডিকেলে গেলে যে তোমার কোভিড-19 আক্রান্ত হবে, তুমি কি সেটা দেখতে পাচ্ছ না। সেটা তোমার কাছে কি মনে হচ্ছে যে আমি গেলে আক্রান্ত হতে পারি, কারণ সেখানে কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা অনেক। তাদের সংস্পর্শে গেলে, তাদের পাশে গেলে মাস্ক ব্যবহার না করলে, বা আমি যদি স্বাস্থ্যবিধি না মেনে চলি ওইখানে, তাহলে আমারও সেখানে কোভিড-19 আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই যে তুমি একটা সম্ভাব্য জ্ঞান ধরলা, সেটা কিসের মাধ্যমে ধরলা? এটাই তোমার অনুমান। এটা তোমার অনুমানের জ্ঞান। এই জ্ঞানটা হচ্ছে সত্য হতে পারে এবং সেটা সম্ভাব্য হতে পারে। হ্যাঁ, সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না এই জ্ঞানটা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা অনুমানের ক্লাসটি খুব সুন্দরভাবেই পর্যবেক্ষণ করেছো, দেখেছো, জানতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোথাও এই অনুমান সম্পর্কে কোনো ধরনের কিছু বলার থাকে, কিছু জানার থাকে, হয়তো এই ক্লাসে হয়তো আমরা যদি
নেক্সট টাইমে হয়তো আমরা ভার্চুয়াল থেকে হয়তো আমরা ক্লাসে ফিরে যাব, তখন হয়তো তোমাদের সাথে আরও আলোচনা করা হবে এবং ভেঙে ভেঙে আলোচনা করা হবে। এর উপর তোমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, পরীক্ষা দেওয়া হবে। সেগুলোর মাধ্যমে হয়তো তোমরা এই বিষয়টা আরও ক্লিয়ার হবে, এবং এই লেকচারটা তোমরা অবশ্যই বাসায় ভালো করে নিজের সেভ করে নিজের ড্রাইভে রেখে অবশ্যই ভালোভাবে পড়ে তোমরা এটা গ্যাদার করার চেষ্টা করবে। খুব সুন্দরভাবে এখানে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি, বিভিন্ন উদাহরণের মাধ্যমে বিষয়টা আমি গ্যাদার করার চেষ্টা করেছি। তোমরা যদি এটা ভালোভাবে দু একবার বাসায় এটাকে দেখো, পড়ো, অবশ্যই অনুমান সম্পর্কে তোমাদের আর কোনো কিছু অনুমান সম্পর্কে আর তোমাদের কোনো মিস ধারণা থাকবে না, হয়তো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে তোমরা। আর শেষে একটা কথা বলছি, সেটা হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর যাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার বিষয় আছে, অ্যাসাইনমেন্ট করার বিষয় আছে, তোমরা অ্যাসাইনমেন্টের যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা দিয়ে অ্যাসাইনমেন্টটা করবে। সেই অ্যাসাইনমেন্টটা করার ব্যাপারে তোমাদের সার্বিক সহযোগিতা করবেন আমাদের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সৈয়দ আলী হাসান স্যার। সৈয়দ আলী হাসান স্যারের সাথে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। এই বলে আমি আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, বাসায় থেকো, আর স্বাস্থ্য বাইরে গেলে অবশ্যই মাস্ক, বাইরে তো যাওয়ার সুযোগ নয়, রাজশাহীতে লকডাউন চলছে, রাজশাহীর মধ্যে যদি কেউ থাকো বা যেখানে থাকো অবশ্যই ঘরের মধ্যেই থাকো, আর স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবা। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।